নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। সমস্ত জল্পনা কল্পনার অবসান। দেশে শেষ পর্যন্ত এনডিএ সরকার। আগামী রোববার শপথ নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী সমেত। ভারতবর্ষে প্রথমবার জোট সরকার হয়েছিল 1977 সালে। জরুরি অবস্থা উঠে যাওয়ার পর সেই সরকার তৈরি হয়েছিল, কিন্তু বেশি দিন টেকেনি। তারপরেই 1980-তে প্রায় 350 আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার সংসদীয় রাজনীতিতে 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 2002 সালে গুজরাটে নির্বাচন ছিল। পরপর টানা 2002 থেকে 2024 নরেন্দ্র মোদী কি মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী, তিনি একক সংখ্যাগরিষ্ঠের সরকার চালিয়েছেন। এবারই তাকে প্রথম চালাতে হবে একটা জোট মিলিজুলি সরকার। এবারের ভোটে পশ্চিমবঙ্গ অনেক কথা, অনেক কিছু হয়েছিল। পশ্চিমবঙ্গের ফলাফল সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ফলাফল বেরোনোর পর কোন্দল শুরু হয়েছে বিজেপিতে, এবং তৃণমূলও তাদের যে খামতি তা মেরামত শুরু করেছে। তার কারণ খুব বেশি স্বস্তিতে তৃণমূলও কিন্তু নেই বেশ কিছু আসনে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি ফলাফল এবং আসনগুলো ঠিক কি অবস্থা একবার দেখে নেব। গোটা পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা ভোটের মোট আসন 42, তৃণমূল 29, বিজেপি 12, কংগ্রেস 1। ভোটের পার্সেন্টেজ ছিল হয়েছে তৃণমূল 46%, বিজেপি 38%, বাম কংগ্রেস জোট 11%। আজকে আমাদের স্টুডিওতে আজকে সোজা সাপটার আলোচনা যারা আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষে সজল ঘোষ, নিজে প্রার্থী ছিলেন বরানগর উপনির্বাচনে। রয়েছেন সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস, রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এবং দুই বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসু এবং সুমন ভট্টাচার্য। এবারের যে ভোট হয়ে গেল, দেখা যাচ্ছে বেশিরভাগ বুথে, বেশিরভাগ কেন্দ্রে, বিধানসভা হোক, বুথ ওয়াইজ হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন ওয়াইজ হোক, সমস্ত জায়গায় প্রতিটা বুথে ব্যাপক সংখ্যক মহিলা ভোটার ভোট দিয়েছেন, এবং প্রত্যেকটা জায়গাতেই মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি। এবং লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফারাক করে দিয়েছে। তার সঙ্গে তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ম্যানেজমেন্ট তিনি করেছেন, সাংগঠনিক দক্ষতা, সেটা যোগ ফলে তৃণমূলের এই রেজাল্ট। আমি সজলের কাছে আসবো। সজল, কোথাও কি আপনারা এই যে মহিলা ভোট তার কাছে হেরে গেলেন? দেখুন, আমরা হেরেছি এ কথা ঠিক। ভোটের নিরিখে, সিটের নিরিখে আমরা হেরেছি এ কথা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এখনও সেটা মহিলা ভোট কি সেটা পুরুষ ভোট, সেটা এক্ষুনি অ্যানালিসিস করে এই মুহূর্তে বলার মতন বোধহয় সময় আসেনি, বা আমাদের এখনও সে অ্যানালিসিস হয়ে ওঠেনি। আমরা যদি আপনি বলেন সংখ্যাতত্ত্বের বিচারে আমরা আগের বারে আমরা ছিলাম 18, এবারে আমরা 12। স্বাভাবিকভাবে সাদা চোখেই বোঝা যায় আমরা হেরেছি। কিন্তু নির্বাচনে হারা জেতার অন্য আরেকটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ধরুন যে আমাদের যদি ভোট শতাংশ দেখেন, ভোট শতাংশ কিন্তু আমাদের কমেনি। হ্যাঁ, যদি শতাংশে না গিয়ে আমি যদি সংখ্যাতত্ত্বেও যাই, তাহলেও আমাদের ভোট বেড়েছে। মুশকিল হচ্ছে আমাদের সিট কমেছে। এটা গণতন্ত্রের এটা একটা ফ্যালাসি বলতে পারেন। এর আগে আমরা কোনো এক সময় উত্তরপ্রদেশেও দেখেছি 19% ভোট পেয়ে মায়াবতী সেখানকার লার্জেস্ট পার্টি হয়ে গিয়েছিলেন। তো সেই সংখ্যাতত্ত্বের বিচারে, সংখ্যাতত্ত্বের হিসেবে নিশ্চয়ই আমাদের কম। হ্যাঁ, হতে পারে লক্ষ্মী ভাণ্ডার, ধরুন আজকে লক্ষ্মী ভাণ্ডার যখন ইস্যু হয়, লক্ষ্মী ভাণ্ডার যখন ভোটের মেন হাতিয়ার হয়, তখন বুঝতে হবে যে রাজ্যের ভাণ্ডার বা সরকারের ভাণ্ডারটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় সাধারণ মানুষের পক্ষে। কারণ লক্ষ্মী ভাণ্ডারের ওপর ভোট দেয় একেবারে সেই প্রান্তিক মানুষটা, যার আর কোনো উপার্জন নেই। আর দেশে তো প্রান্তিক মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। আমি বলি না, এটা কথা নয়, প্রত্যেক মানুষের ভোট আছে। আমার প্রান্তিক মানে অর্থনৈতিকভাবে যারা প্রান্তিক,
সেই মানুষদের কথা বলছি, যারা এই 1000 টাকাটাকে মূলধন করে ভোট দিয়ে দেন, তাদের অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে ভাবতে হবে যে কতটা সংকটে। আমরা নিশ্চয়ই যে মানুষটা লক্ষ্মী ভাণ্ডারে ভোট দিয়েছেন তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এটা আমরা সহজেই বোঝা যায়। এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে আরও অন্যান্য ইস্যুতে ভোট হয় না, তার মানে সেগুলো নিশ্চয়ই এখানে দুর্বল। তো আপনি যদি বলেন সংখ্যার হিসেবে, অঙ্কের হিসেবে, তাহলে আমরা পরাজিত। কিন্তু যদি আপনি ভোটের কাউন্টে যদি বলেন, গতবার 21-এ আমরা সর্বোচ্চ রেজাল্ট যেটা করেছিলাম, আমরা 77টা সিট পেয়েছিলাম। 77টা সিটে আমরা 2,28,00,000 ভোট পেয়েছিলাম। এবারে সেটা 2,33,00,000 ভোট হয়েছে। যদি আপনি লোকসভা ওয়াইজ আপনি যদি বিধানসভা দেখেন, তাহলে বিধানসভাতেও আমরা প্রায় 90টার ওপরে বিধানসভায় এগিয়ে আছি। এই কলকাতা শহর বা ধরুন পুরো এলাকা যেগুলো, সেগুলোতে যদি দেখেন, দেখবেন। আমি আসবো এই আলোচনায়, হ্যাঁ আমি আসবো এই আলোচনায়। বৈশ্বনাথ, সজল যেভাবে বলছেন, পশ্চিমবঙ্গে প্রায় 50%-এর উপর মহিলা ভোটার রয়েছেন, যাদের একটা বড় অংশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পান। লক্ষ্মীর ভাণ্ডার কি আপনাদের তুরুপের তাস হয়ে গেল? সজলের কথাটা শুনে মনে হচ্ছে যে আমরা হেরেছি অথচ আমরা হারিনি, মানে এরকম কথাটার মানে হলো, আমি যতদূর বুঝলাম যে উনি বলছেন যে পার্সেন্টেজ অফ ভোটে ওনারা কমেননি। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে পার্সেন্টেজ অফ ভোটটা ওদের কমেছে, আমাদের পার্সেন্টেজ, তৃণমূলের পার্সেন্টেজ বেড়েছে, 46% আমরা ভোট পেয়েছি। আর বাংলার মায়েরা, বোনেরা, নারীরা মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে ছিল, এবারেও তারা রয়েছে এবং ব্যাপক আকারে রয়েছে। এবং এই যে যখন আমরা 500 টাকা দিলাম, তারপরে 1000 টাকা, 1000 টাকাটাকে 1200 টাকা করলাম, তখন অনেক বিদ্রূপ ব্যঙ্গ অনেকে করেছিল। কিন্তু ফাইনালি দেখা গেল যে বাংলার মায়েরা, বোনেরা তারা মমতাদিকেই ভোট দিলেন এবং তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক সংখ্যা নিয়ে, ব্যাপক ভোট নিয়ে এবং ব্যাপক আসন নিয়ে, সমস্ত এক্সিট পোল, কত বড় বড় কথা, কত বড় বড় বিশ্লেষক, কত বিশ্লেষণ, অনেক কিছু তো দেখলাম। কিন্তু ফাইনাল কি হলো, যেটা বেরোলো 4 তারিখ, তাতে দেখা গেল যে আমরা এই রাজ্যে 29টা আসন পেয়েছি। আর যারা বলেছিল আপকি বার 400 কি পার, তাদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 240-এ। কারণ এটা 2021-এ বলেছিল যে আপকি বার 200 কে পার, সেটা ওই ঝিলকা উস পার হয়ে গেছিলো। তো এবারেও তো একই হলো। সুতরাং আমি অন্য বিশ্লেষণে যাচ্ছি না, নির্বাচনে সাংগঠনিক জায়গাটাও কিন্তু আপনাদের ছিল। অভিষেক যেভাবে ধরেছিলেন, যেভাবে করেছিলেন, এটা কিন্তু আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা বলছি যে আমাদের পশ্চিম বাংলায় আপনার বুথভিত্তিক সংগঠন না থাকলে, আমরাও সিপিএমের সঙ্গে লড়েছি বহু বছর ধরে, লড়তে লড়তে যখন আমরা আমাদের সেই পরিকাঠামো, সেই বুথভিত্তিক সংগঠন তৈরি করতে পেরেছিলাম বেশিরভাগ বুথে, তখনই কিন্তু আমরা সিপিএমকে পরাজিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে প্রচুর মানুষের জনসমাগম হতো। অনেকে আমাদের বলতেন যে সেই সময় ভোটে রূপান্তর করা যাচ্ছে না কেন। এটা আমরা দেখেছিলাম সংগঠনের দরকার আছে এবং এই জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জি, আমরা তো মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে নির্বাচন করেছি, যেটা নিয়ে অনেকে বিদ্রুপ করেছিল, কিন্তু আজকে এস্টাবলিশ হয়ে গেল বাংলাতে যে এরা দুজন এস্টাবলিশ লিডার। অশোক ভট্টাচার্য, যখন আলোচনা হচ্ছিল যে এ রাজ্যে জোট হবে কি হবে না, তৃণমূল কংগ্রেস 2টি আসন ছেড়েছিল কংগ্রেসের জন্য। এই যে ভোটের ফলাফল দেখা গেল, যদি কংগ্রেস এবং তৃণমূলের জোট কোনোভাবে সম্ভব হতো, কংগ্রেস তার 2টি আসনই ধরে রাখতে পারত। শুধু তাই নয়, বিজেপি অন্তত আরও 4 থেকে 5টি আসন হারাতো পশ্চিমবঙ্গে। বিশ্বদা, প্রথমেই বলি, আপনি সঠিক তথ্য দিয়েছেন, একেবারে সঠিক। সত্যি কথা, 2টো আসন ছাড়ার কথা বলেছিলাম। কোন 2টি আসন? একটি দক্ষিণ মালদা, একটি বহরমপুর। কি মজার কথা, একটি দক্ষিণ মালদা এবং একটি বহরমপুর, যে 2টি আসন কংগ্রেস তার নিজের জোরে, নিজের ক্ষমতায় এতদিন ধরে জিতে এসছে, তৃণমূলের দয়ায় বা দাক্ষিণ্যে কিন্তু জয়ী হয়নি। এবার দ্বিতীয় কথায় আপনারা আসি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, শোনা গল্প আর কি। বাদশাহ হুমায়ুন তার ছেলেকে পড়ানোর জন্য এক পণ্ডিত মশাইকে রেখেছিলেন, জানেন তো, এবং তাকে বলেছিলেন 1000 স্বর্ণমুদ্রা গুনে গুনে তাকে মাসে দক্ষিণা দেবেন। তা প্রথম মাস পড়াবার পরে সেই পণ্ডিত যখন তার মাইনে নিতে যান, তখন যিনি কোষাধ্যক্ষ ছিলেন, তিনি যে করেই হোক ওই 1000-এর বদলে 999টা দিয়েছিলেন, একটা হয়তো মিস হয়ে গিয়েছিল। তা ওই পণ্ডিত সেটা প্রত্যাখ্যান করেন। তখন হুমায়ুন ডেকে তাকে বলেন, সেই পণ্ডিত মশাইকে, আপনি কটা বাদশা পাবেন, আপনি কেন নেননি? বলছেন আমাকে 1000 দেওয়ার কথা ছিল, 999 দেওয়া হয়েছে। বলছে আপনি কটা বাদশা পাবেন যে 999টায় দেয়?
বলছে হ্যাঁ সেটা হয়তো সঠিক, কিন্তু আপনি কটা পণ্ডিত মশাই পাবেন যে একটা স্বর্ণ মুদ্রা যে কমের গল্প- জন্য নেবে না? যে- সকলে মাথা নত করে না। প্রয়াত মৃণাল সিংহ রায় মাথা নত করতে পারেন, সুলতান আহমেদ মাথা নত করেছিলেন, শঙ্কর সিং মাথা নত করেছেন, তাই বলে অধীর চৌধুরী মাথা নত করার এসব বান্দা নন। এসব কথার কোনো দাম নেই। ভোট না, সেটা- পলিটিক্সে সেটা- সেটা ইতিহাস বিচার করবে, ভোট দাম আছে কি নেই। পলিটিক্সে অঙ্কের দাম আছে। না, না, আজকে- অঙ্কের দাম তো আজকে- সবটাই। আজকে যদি 5 থেকে 6টা আসন, অঙ্কের দাম সবটা আজকে বিশ্ব যদি- দাম। আজকে যদি 5 থেকে 6টা আসন ইন্ডিয়ার ঝুলিতে যেত, তাহলে ওদিকে বিজেপির 5 থেকে 6টা না না, আসন কমতো। ইন্ডিয়ার ঝুলিতে লড়াইয়ের জন্য রাহুল গান্ধী লড়ছেন। পার্থদা, না বিশ্ব, আমার একটাই বলার হচ্ছে যে এবার ভোট রাজনীতিতে এটা ঠিক যে বামেরা প্রত্যাশিত ফল করেনি এই রাজ্যে অন্তত। গতবারের যা সমর্থন ছিল মার্জিনাল বেড়েছে, হয়তো এটাও ঠিক, কিন্তু যেটা প্রাপ্তি সেটা হচ্ছে যে কংগ্রেসের সাথে যৌথভাবে পথ চলার তার মধ্যে দিয়ে হচ্ছে যে আমি বলবো যে একটা মানুষ সঙ্গবদ্ধ খানিকটা হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সীমাবদ্ধতার জায়গাটাও যেটা বিশ্ব, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে আসলে এরকম ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই শুধুমাত্র বললাম যে সংগঠন, বুথ এটা দিয়ে হয় না, এর বাইরেও হয়তো সম্ভবত কৌশলের প্রয়োজন আছে, ভোট কৌশল, যেটা আপনি হয়তো উল্লেখ করছিলেন। ধরে নিন উত্তরপ্রদেশে যদি মায়াবতী এদের সাথে থাকতেন, তাহলে তো উত্তরপ্রদেশে মায়াবতী মানে বিজেপি থাকতোই না। তার কারণ অন্তত 15 থেকে 16টা আসন মায়াবতী বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আবারও বলছি যে ডেফিনেটলি রাজ্যে রাজ্যে এই বাস্তবতাগুলো আলাদা। ফলে উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, বিজেপি বিরোধী ভোটের একটা মেরুকরণ ঘটে গেছে, আপনি যদি বলেন দেখেন। ফলে আপনি আমাদের রাজ্যেও যদি আপনি সেই হিসাবে দেখতে চান যে লড়াইটা ত্রিপাক্ষিক হচ্ছিল, কিন্তু বিজেপি বিরোধী ভোটের কারণ মূল ভোটটা ছিল কেন্দ্রের সরকার গড়ার ভোট, ফলে বিজেপি বিরোধী ভোট, প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, সেই ভোটটার আসলে একটা মেরুকরণ ঘটলো এবং সেই ঘটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হয়েছে রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস। আমি শুধু এখানেই বলছি, শুধু এখানে শেষ নয়, যেটা মারাত্মক দিক ছিল বলে বিশ্ব আমার মনে হয় যে তৃণমূলের এই ভোট বৃদ্ধি বা আমাদের বামেদের হচ্ছে যে ভোট কম পাওয়ার পেছনে যদি আপনি কারণগুলো কখনো খুঁজতে যান, পোলারাইজেশন পলিটিক্স যেটা ছিল তারও একটা ভূমিকা আছে, অন্তত বিভিন্ন পর্যায়ে। হ্যাঁ, ঠিক। যত বেশি হিন্দুত্বের উত্তাপ বেড়েছে, মেরুকরণের বেশি উত্তাপ, সংখ্যালঘুরা তত একজোট বেশি হয়েছে। সংখ্যালঘু ভোট জড়ো হয়েছে, ফলে যার ডিভিডেন্ড পেয়েছে আবার তৃণমূল কংগ্রেস। এই পোলারাইজেশন শিবাজিদা নাকি লক্ষ্মীর ভান্ডার, সাংগঠনিক দক্ষতা? পোলারাইজেশন তো আজকে শুরু হয়নি। বিশেষ করে আমরা দেখেছিলাম 2019-এ তার ফলটা দেখেছিলাম যে পোলারাইজেশন কিভাবে হলো। বিজেপি 17% থেকে বেড়ে 40%-এ চলে গেল এবং এরা 6%-এর কাছে নেমে এলেন। মানে পার্থদের দল বা পার্থরা সেই অর্থে বা বামরা তারা নেমে এলেন। সেই ভোটটা কোথায় গেল? সেই ভোটটাই তো এটা একটা মিসিং। এই ভোটটা কোথায় গেল? সেই ভোট ছাড়াও বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের থেকেও গিয়ে থাকতে পারে বা অন্য কংগ্রেস থেকেও গিয়ে থাকতে পারে, কিন্তু এটা একটা বড় অর্থে এই যে নেমে আসা 23% থেকে নেমে আসা আর একটা দিকে বেড়ে যাওয়া, এর মধ্যে তো একটা কোরিলেশন না টানলে খুব ভুল হবে। সুতরাং সেটা হতে আরম্ভ করেছিল অনেক দিন আগে থেকে, 19 থেকেই হয়েছিল। এবার পার্থরা হয়তো আশা করেছিলেন যে আরো অনেকটা ভোট পেবে, আমরাও ভেবেছিলাম যে কোথাও কোথাও হয়তো আরেকটু অনেকটা বেশি ফিরবে, সংখ্যা। আরো একটু বেশি ফিরবে। কিছু প্রার্থী, নবীন প্রার্থী, তাদের ক্যাম্পেইন, তাদের ধরন, সেটা কিন্তু একটা মনে দাগ কেটেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের কথা যেটা তুমি জিজ্ঞেস করলে, সে কথা বলি, আমার কাছে 6 ফেজ অবধি মোটামুটি মেয়েদের ভোটের ইসিআই এর আমার কাছে পার্সেন্টেজ আছে। মেয়েদের ভোট কিন্তু অনেক জায়গায় এমন আছে, ছেলেরা 78%, মেয়েরা 82 বা 83 এরকম পার্সেন্টের ভোটের ডিফারেন্স আছে। অর্থাৎ পুরুষদের থেকে মেয়েদের ভোট কিন্তু বেড়েছে। এটা যদি আমি একদম ইসিআই এর ডেটা থেকে বলছি, সেটা হয়েছে। আরেকটা কথা, সজল যেটা বললেন, খুবই ভালো লড়াই দিয়েছে এবং খুবই ভালো ক্যান্ডিডেটও ভালো, কিন্তু একটাই সজলকে আমি বলবো যে ভোটের পাশে, এটা আমি শুনলাম, মানে আরও বললেন, রাজ্য সভাপতিও বলেছিলেন যে ভোট আমাদের কমেনি, ভোট কিন্তু কমেছে 2%-এর মতো। নাম্বার অফ মানে ভোট আমরা আসবো, হয়তো বেড়েছে আসবো। 2%। আপনারা দেখবেন এটা ইসিআই এর সুমন, ইসিআই এ থেকে আপনারা কনফার্ম করুন। ওভারঅল সুমন, দেখুন, আপনি যেটা বললেন সেটাই ফ্যাক্টর। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আর অন্যদিকে ব্যাকরুম বয় হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো নির্বাচনটা পরিচালনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তের কথা বলি, যদি কেউ মনোযোগ দিয়ে দেখেন, তৃতীয় দফার পর থেকে যে সমস্ত হোর্ডিং রাজ্যে পড়েছিল, সেই কোনো হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের ছবি আর দেননি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। কারণ ততক্ষণে লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর, এবং তার সঙ্গে যেটা ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবকটা যুক্তি নিয়েছেন, বোধহয় তোর সাথে আলোচনাও হয়েছিল, যেটা আমি আবার বলবো বামেরাও যে ঝুঁকি নেননি। অর্থাৎ গেরুয়া পরে কেউ রাজনীতি করছে, আমি তাকে হিট করব,
এই ঝুঁকিটা নেওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং তার ডিভিডেন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ যেখানে তৃণমূল স্ট্রং, দক্ষিণবঙ্গে তুলে নিয়ে পুরোটা চলে গেছে। আমার ধারণা শুধু তাই নয়, আদিবাসী ভোটেও কিন্তু থাবা বসিয়েছে। আমার ধারণা, আমি যেটা শিবাজিদা বলছেন সেটা একটু এক্সটেন্ড করে বলি, 2021-এর পরিসংখ্যান ছিল যে দলিত এবং আদিবাসীদের মধ্যে, দলিত আদিবাসী মহিলাদের মধ্যে বিজেপি 52.3% ভোট পেয়েছে। আলিপুরদুয়ারে ভোট কমেছে, পুরুলিয়ায় ভোট কমেছে, বাঁকুড়ায় ভোট কমেছে। সেটা কিন্তু এবারে প্রাইমারি যা দেখে মনে হচ্ছে, এক্স্যাক্টলি পুরোটা ডেটাটা দেখা হয়নি, প্রায় 48% নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4% মহিলা ভোট গেইন করেছেন। আরেকটু কম হবে। আমার যেটা মনে হয় যে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, এমনকি আলিপুরদুয়ার 3 লাখকে জেতা সিট, সেটা আদিবাসীদের ভোটটা তো অবশ্যই, এবং এইখানে কিন্তু আদিবাসীদের তুলনায় কিন্তু মহিলাটা ফ্যাক্টর, তার কারণ পুরো মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোটটাকে ক্যারি করেছেন। আর একটা পয়েন্ট বলতে চাইবো, 30 সেকেন্ড নেব, সেটা হচ্ছে যে মানে যে দায়টা কংগ্রেসের মুখপাত্র অস্বীকার করছেন, there is a very simple arithmetic why বিজেপি is in crisis. ভারতবর্ষে 4টে বড় রাজ্য আছে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। এই 4টে রাজ্যে 210টা সিট আছে। গতবার বিজেপি এখানে 166টা সিট পেয়েছিল, এবার বিজেপি ওখানে কমে 96টা সিট হয়ে গেছে। এই 96টা থাকতো না যদি অধীর চৌধুরী এবং মায়াবতী বাগড়া না দিতেন, তাহলে এটা 75-এ চলে। আমি যেটা বলছিলাম, যেটা একটা কথা বারবার করে আমি আসবো, একটা কথা বলতে হবে, ব্যাপারটা হচ্ছে বললে এখন হবে না, যে তৃণমূলের সাথে জোট হয়নি, এটা আছে। একা অধীর চৌধুরী ঠিক করেছেন এরকম ব্যাপারটা নয়। এখানে শিলমোহর দিয়েছেন এআইসিসি। আমি বিশ্ব এক্সাক্ট ফিগার, হেরেছে তো কি হচ্ছে, হারিয়ে যায়নি। আমি বিশ্ব হারিয়ে যাওয়া একটাই বলছেন ওটা। গতবারে যেখানে বিজেপি ওই 210-এর মধ্যে 166টা সিট পেয়েছিল, এবার ইন্ডিয়া জোট সেখানে 114টা সিট পেয়েছে। একদম। সুমন, আমি আসবো। এই মুহূর্তে মেদিনীপুর থেকে আমার সঙ্গে রয়েছেন জুন মালিয়া। জুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভলিউমটা আর একটু জোরে হলে ভালো হতো। হ্যাঁ, বিধায়ক থেকে সাংসদ, কাজটা কি কঠিন হলো না সহজ? হ্যাঁ, না, কাজটা কঠিন হলো ইন দ্য সেন্স যে আগে তো একটা বিধানসভা ছিল, এখন আমার ঝুলিতে আরো 6টা বিধানসভা যোগ হলো, তো কাজের জায়গাটা আরেকটু মানে ক্যানভাসটা আরেকটু বেড়ে গেল এবং কাজ করার, তার সাথে সাথে কাজ করার সুযোগটাও আরেকটু বেড়ে গেল এবং মানুষের কাছে পৌঁছবো, জনসংযোগ সবকিছুই বাড়তি হলো এবার এখন থেকে। জুন, আপনার কেন্দ্র নিয়ে তো প্রবল ঝামেলা বিজেপির অন্দরে, বিজেপির ঘরে আপনি তো একাই কোন্দল লাগিয়ে দিয়েছেন। দিলীপ দা বলছেন জেতা আসন হারানো হয়েছে। কেন? সেটা তো ওনাদের ব্যাপার, কারণ আমি তো প্রিপেয়ার ছিলাম যে আমার ওপোনেন্ট আমার উল্টো দিকে দিলীপ দাই দাঁড়াবেন। 17 দিন ধরে আমি তো ওয়েট করছিলাম যে কবে দিলীপ দার নামটা অ্যানাউন্স হবে। দেয়াল লিখনেও পদ্মফুল বিজেপি সিম্বল পড়ছিল, প্রার্থীর নাম অনেক জায়গায় তখনও আসেনি, আবার অনেক জায়গায় দিলীপ দার নাম লেখাও হয়ে গিয়েছিল। সো আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড বিশ্ব যে দিলীপ দাই আমার ওপোনেন্ট হবে এবং আমি তো সেভাবেই হোমওয়ার্ক করছিলাম, ফিল্ড ওয়ার্কও করছিলাম। তো তারপরে তো দেখলাম যে দিলীপ দাকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হলো এবং আসানসোলের যিনি এমএলএ অগ্নিমিত্রা পল, তিনি এলেন মেদিনীপুরে প্রার্থী হয়ে বিজেপির। দিলীপ দা দাঁড়ালে লড়াইটা কি একটু কঠিন হতো? লড়াই, দেখো, সব লড়াই কঠিন। আমার জন্য লড়াই, আমি লড়তে নেমেছিলাম এবং আমি আমার সৈনিকদের সাথে, আমার তৃণমূলে যারা যারা ছিলেন সেখানে সবার সাথে আমরা খুব ভালো লড়াই দিয়েছি এবং আমরা ফুল টিম ইনক্লুডিং দিদি, অভিষেক, আমরা সবাই মিলে কিন্তু মেদিনীপুরে জোরদার খুব ভালো লড়াই হয়েছে and we are successful in that and we are celebrating our success right now. অনেক অনেক ধন্যবাদ জুন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জুন মালিয়া আমাদের সঙ্গে ছিলেন। আমরা এরপরে আলোচনা করব যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে ভোট পার্সেন্টেজ আসলো, বিধানসভা ভিত্তিক ফলাফল, ওয়ার্ড ভিত্তিক ফলাফল, তার যে ফলাফল এসেছে 2026-এর নির্বাচনে তার কি প্রভাব পড়বে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা আমরা করছিলাম যে এবারের ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল 29টা সিট পেয়েছে, বিজেপি 12টা সিট পেয়েছে। বিজেপি ডিমান্ড করছে যে তাদের ভোট শতাংশ কমেনি, পার্সেন্টেজ বেড়েছে, বরং ভোটের সংখ্যাও বেড়েছে। তৃণমূল 29টা সিট পেয়েছে, কিন্তু দুদলেরই কিন্তু হালকা হলেও ক্রাইসিস রয়েছে। কি কি রয়েছে? তৃণমূল কংগ্রেস, যে মালদা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ফল কিন্তু খারাপ হয়েছে। 3 জেলায় একাধিক বিধানসভার লিড কিন্তু বিরোধীদের। 2, কাঁথি, তমলুকে 14টি বিধানসভা, তৃণমূল এগিয়ে মাত্র 1টিতে, পটাশপুর। রানাঘাট, বনগাঁয় 1টি করে বিধানসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। কলকাতার 2 বিধানসভা কেন্দ্রে পিছিয়ে শ্যামপুকুর এবং জোড়াসাঁকো, এই দুটিতে। একাধিক পুরসভা এলাকায় খারাপ ফল। বিজেপির কি কি সমস্যা? 19-এর তুলনায় কম আসন, 2 কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেছেন, আদিবাসী ভোটে ভাঙন, যেটা আমি একটু আগে বলছিলাম, হেভি ওয়েটদের পরাজয়। প্রকাশ্যে দলের কোন্দল, প্রকাশ্যে একদম সরাসরি দলের কোন্দল। ভোট ঘোষণা হয়েছিল, ভোটের রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখ। দিলীপ ঘোষ 5 তারিখে কি বলেছিলেন, 6 তারিখে কি বলেছিলেন, আর আজকে 7 তারিখে কি বলেছেন আপনাদের একবার শোনাবো। 5 তারিখ, আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এটা কাঠিবাজি। 5 তারিখ। 6 তারিখ কি? যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সংগঠন শুয়ে পড়েছে। আজকে কি? যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কর্মী ভোট, পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল। লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। শুধু দিলীপ ঘোষ একা নয়, সৌমিত্র খান কি বলছে শুনুন। আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল, সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদের ভিড়, অযোগ্য লোকদেরকে নিয়ে সামনে বসালে দল খুবই খারাপ অবস্থায় চলে যাবে। যারা ভোটে জিতে আসে তাদেরকে পদে বসাতে হয়, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। এই ধরুন খগেন মুর্মু ছিল না, সৌমিত্র খান 25 জনের কোর কমিটিতে নেই, জগন্নাথ সরকার কোর কমিটিতে নেই, সুকান্ত মজুমদার দেখুন সাংসদ হিসাবে ভালো কাজ করেছে, কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য নেতৃত্ব হিসেবে সে কতটা সফলতা পেয়েছে বা পায়নি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবো যে আপনি আমার এলাকায় এটা করে দিন, আমার বিষ্ণুপুরকে জেলা করে দিন। শুধুমাত্র গালি দিলে রাজনীতি হবে না, দাম্ভিকতার পরিচয়। আমার ক্ষমতা যে তোমাকে সরিয়ে দিলাম, কে করছে না করছে আমি জানি না, এগুলো ভেবে থাকা উচিত। আরো অনেকে আছেন, কিন্তু এত সময় নেই, আর একজন একটা শোনাবো। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই, সব কথা তো হয় না। কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না। অনেক সজল ঘোষ পর 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 এখন আস্তিন থেকে তাস বার করছেন বিক্ষুব্ধরা, কিভাবে মোকাবিলা করবেন? এগুলো কোনো আস্তিন থেকে তাস বার করলে নয়, নির্বাচনের ফলাফল খারাপ হলে এরকমও হয়। সৌগত রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন যে আমি টিকিট পাবো কিনা জানি না, পেলে জিতবো কিনা জানি না। শাহজাহান বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, সেদিন আপনারা কোথায় ছিলেন?
আপনারা বলছেন এ ফেল সে ফেল ওই ফেল, আপনারা তো এখানে বসে, আমি সেদিন ছিলাম, আপনারা তো নিউজ 18 দেখিয়েছিলেন মানে ওপেনিয়ন পোল, সেই পোলে তো আপনি জয় জয়াক্কার দেখিয়েছিলেন। তো সেটাও হয়, রাজনীতিতে এগুলো হয়ে থাকে। এগুলোকে বেশি করে তুলে ধরাটা আপনাদের মানে এডিটোরিয়াল পলিসি, এটার মধ্যে আমি কোনো রাজনীতি দেখি না। প্রত্যেকের মনে ব্যথা আছে, ক্ষোভ বিক্ষোভ কার নেই, প্রত্যেক দলে ক্ষোভ বিক্ষোভ আছে। হ্যাঁ, তো সেই ক্ষোভ বিক্ষোভ এটাকে এত বড় করে তুলে ধরার মতন কোনো ঘটনা নয় আমার মনে হয়। আপনাদের 2026-এ এই সংগঠন নিয়ে আপনারা তৃণমূলের মোকাবিলা করতে হ্যাঁ, পারবেন? কেন পারবেন না? শুনুন, আমি আপনাকে বলি, যখন বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আমরা 235 আর ওরা 30, তার 2 বছরের মধ্যে ওনারা 30-40-এ নেমে গিয়েছিলেন। অতএব এটা ভাবার কোনো কারণ নেই। আর সেদিনও এইসব বুথ ভিত্তিক টিত্তিক এখন বলছে, যদি এত বুথ ভিত্তিক সেদিন সংগঠন ছিল, যে কংগ্রেসকে ডিভোর্স করে এসেছিল সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল কেন? এক হাত কংগ্রেস ধরেছিল, এক হাত এসইউসিআই ধরেছিল, আর এক হাত কিষাণজিৎ ধরেছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। লেট মি ফিনিশ, আমি জাস্ট শেষ করে নিই। 77 সালে যখন ক্ষমতায় এসেছিল সিপিএম, তখনও তাদের বুদ্ধিভিত্তিক ছিল না। মানুষ আনে, মানুষ ফেলে। এটা এবারের রেজাল্টটা অঙ্কের জাগলারিতে আমরা পিছিয়ে গেছি, এছাড়া বিরাট কিছু নয়। সজল ঘোষ মানতে চান না, কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুকান্ত দা, প্রথমে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই সঙ্গে নমস্কার। হ্যাঁ, একই সঙ্গে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই ধন্যবাদ। সঙ্গে একই সঙ্গে আপনার বিরুদ্ধে প্রচুর লোকজন মুখ খুলছে। কেউ আপনার নাম হয়তো করছে না, কিন্তু কেউ কেউ বলছেন সংগঠন দুর্বল, ঠিকঠাক লোককে গুরুত্ব দেওয়া হয়নি, ঠিকঠাক প্রার্থী বাছাই করা হয়নি। কি বলবেন? না, আমার এসব নিয়ে কিছুই বলার নেই। হারলে পরে এরকম হয়। আপনার সংগঠন ততক্ষণ পর্যন্তই দুর্বল থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমতায় আসছেন। কারণ এটাই তো ক্রাইটেরিয়া না, সংগঠন কখন ভালো হয়? যখন আপনি ক্ষমতায় এসে গেলেন। তো এখন তৃণমূল কংগ্রেসের বলবেন সংগঠন ভালো। আপনি তো একজন ওয়াকিবহাল সাংবাদিক বিশ্ববাবু, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সাধারণ সম্পাদক আছেন, বা এই পোস্টের কতজন থাকতে পারে তৃণমূল কংগ্রেসে? তো যে দলের কতজন রাজ্য সাধারণ সম্পাদক হতে পারে সেটাই সাংবিধানিকভাবে দলের লেখা নেই ঠিক মতো, বা কেউ জানেন না, তার দলের সংগঠন ভালো আমাকে মেনে নিতে হবে। ভোট পাচ্ছে, জিতে যাচ্ছে। সিপিএমও ভোট পেয়েছিল, জিতেছিল, সিপিএম মুছে গেছে, তৃণমূলও মুছে যাবে সময়ের সাথে সাথে। ভোটে হারলে পরে এরকম হয়, কিন্তু আমার মনে হয় প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করলে আমরা ভালো জায়গায় যাব, কারণ গল্পটা এতটা অন্ধকারাচ্ছন্ন নয়। আপনি ডেটা অ্যানালাইসিস করুন, আপনাকে বলছি, বিজেপি 146খানা বিধানসভাতে 40%-এর বেশি ভোট পেয়েছে। 146 আমরা অ্যানালাইসিস করেছি, আপনারাও অ্যানালাইসিস করুন। আমরা একটু যদি ধাক্কা মারি যে 40% ভোটের সিটগুলোকে, তাহলে আমরা বেশ কিছু পার্সেন্ট বাড়ালে পরেই 146-47খানা সিট অনায়াসে জিততে পারি বিধানসভা। সুকান্তদা, প্রার্থী বাছাই কোথাও ভুল হয়েছিল, বহু ক্ষেত্রে তারকা প্রার্থীরা সব হেরে গেছেন, এবং একটা বক্তব্য হচ্ছে প্রার্থী বাছাই বহু জায়গায় আপনাদের ভুল হয়েছিল। দেখুন, এই সম্বন্ধে আমি দলের বাইরে মিডিয়ার সামনে কিচ্ছু বলবো না, কারণ এটা বিজেপির নিয়ম না, বিজেপির নীতি না। আর আমি বিজেপির সভাপতি শুধু নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী, বিজেপির একনিষ্ঠ সৈনিক। অতএব আমি বাইরে কোনো কিছু বলবো না। সুকান্ত মজুমদার যদি মন্ত্রী হন, একই সঙ্গে মন্ত্রী আর একই সঙ্গে এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব, আপনি কোনটা বেছে নিতে চাইবেন? আপনার দলে তো এক ব্যক্তি এক পদ। দেখুন, বেছে নেওয়ার তো জায়গা নেই, আমি তো বলেছি। না, বেছে নেওয়ার তো কোনো জায়গা নেই। আমি তো বলেছি আমি দলের সৈনিক। দল যদি বলে তোমাকে বুথ সভাপতির দায়িত্ব পালন করতে হবে, সেটাই করতে হবে। সুকান্তদা, বাংলা কি এবার কোনো পূর্ণমন্ত্রী পাবে? দেখুন, এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে। এবার আমাদের নিজেদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে পরেও কিন্তু তাতে শরিক আছে, জোট সঙ্গীরা আছে, বিভিন্ন রকমের পারমুনেশন কম্বিনেশন দেখতে হবে, দেখে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন। অনেক অনেক ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আমি আসছি বৈশ্যানর।
বিজেপির সমস্যাটা বুঝলাম, আমি সুমন এবং এর কাছে আসবো। আপনাদেরও কিন্তু বহু জায়গায়, এমনকি কলকাতা পুরসভা এলাকাতেও প্রায় 48টা সিট, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনারা পিছিয়ে আছেন 45টা সিটে আপনারা পিছিয়ে আছেন। বহু জায়গা আছে যেটা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন এবং সম্ভবত আপনাদের এই বৈঠকটা হবে কোথায়, কেন হলো, পর্যালোচনা শুরু হয়েছে। বহু জেলা, নদিয়া, ইস্ট মেদিনীপুর, মালদা, এসব জেলায় কিন্তু ফল খুব ভালো হয়নি। সিট অনেক জিতেছেন কিন্তু ফল কিন্তু ভালো হয়। গোটাটাই পর্যালোচনা করা হবে এবং আপনি কলকাতা পৌরসভা বললেন, সেটাও পর্যালোচনা করা হবে ওয়ার্ড ভিত্তিক। তো এইটুকু আমি বলবো যে যেটা 2019 সালে আপনি যদি পরিসংখ্যান দেখেন, দেখবেন যে কিছু এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু 2021 সালে আমরা সবকটাই আবার রিকভার করে অনেকটা 213টা সিট পেয়েছিলাম। সেবারেও নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন, এবারেও যেটা করলেন। তো আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আমরা 365 দিন থাকি মানুষের সাথে, মানুষ আমাদেরকে আস্থা রাখবে, যে আস্থাটা রেখেছে এবারেও, বিগত দিনগুলোতেও রেখেছে, আগামী দিনগুলোতেও রাখবে। আর সাংগঠনিকভাবে যে বিষয়টা আমাদের আলোচনা করা, নিশ্চয়ই দলের মধ্যে আমরা সাংগঠনিক কথা বলবো এবং আমরা আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে আমরা যাতে কীভাবে এটাকে মেটানো যায় সেটা আমরা করবো। বৈশ্বনাথ, যদিও উত্তর কলকাতায় আপনি একজন পুরো পিতা, আপনার স্ত্রীও হচ্ছেন পুরো মাতা, দক্ষিণ না না দক্ষিণ কলকাতা, আপনি রেজাল্টটা উত্তর কলকাতায় রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে পুরো সব ভিত্তি, কেন এটা হলো বলে মনে হয়? ভবানীপুরেও খারাপ হয়েছে দাদা। আমরা ভবানীপুর বিধানসভায় জিতেছি, আর উত্তর কলকাতায় দুটো বিধানসভা কেন্দ্রে আমাদের পিছিয়ে, শ্যামপুকুর আর জোড়াসাঁকো। আমরা এটা পর্যালোচনা করে দেখব। 144টা ওয়ার্ড, তাতে 45টা ওয়ার্ডে ওরা বলছে আমরা লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এগিয়ে আছি। 144টার মধ্যে 45টা পেয়ে যদি, আর গতবারের আপনি দেখবেন 2019-এ, আবার তারপরে 2021-এ সেই ওয়ার্ডগুলোই আমরা রিকভার করে নিয়েছি। আমরা বিশ্লেষকদের কাছে আসবো পরে। অশোক ভট্টাচার্য, এই যে একদিকে তৃণমূলের বুথ ম্যানেজমেন্ট, শক্তিশালী সংগঠন, পাল্টা বিজেপিরও একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এর মোকাবিলা আপনারা কিভাবে করবেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর? দেখুন বিশ্বদা, অনেকক্ষণ ধরে আলোচনাটা হচ্ছিল, এই বৈশাদা বলছেন, বাট বৈশাদা আমার চেয়ে সিনিয়র, একদিন তার নেতৃত্বে দলও করেছি। 2011 আগে কিসের তৃণমূলের বুথভিত্তিক সংগঠন ছিল? কোথায় ছিল? কংগ্রেস না থাকলে এজেন্ট দিতে পারতো না, কংগ্রেস না থাকলে ক্ষমতায় আসতে পারতো না, কংগ্রেস না থাকলে হেলিকপ্টার পেতো না, সেন্ট্রাল ফোর্স পেতো না। ইতিহাস কি ভুলে গেলে চলবে নাকি? আজকে ক্ষমতায় এসে তারপরে সংগঠন ডেভেলপ হয়েছে। বিজেপি এখানে দেবুদা বসে রয়েছে, তার নেতৃত্ব আমি দল করেছি। বিজেপির সেই অর্থে কোথায়, মানে বিজেপিও, যেটা সুকান্তবাবু বললেন, বাস্তব কথা বলেছেন, বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে। সংগঠন দাদা ক্ষমতায় থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়, আবার ক্ষমতায় না থাকলে সে বাঘকেও ইঁদুর হতে দেখেছি দাদা। আপনি কি তাই মনে করেন? না না, ভোটে জেতার জন্য সংগঠনের প্রয়োজন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাব, সেই ইস্যুগুলো মানুষ কতটা ভাবছে এবং তার কাছে পৌঁছাতে পারছি সেটা। যেমন আমি বলছি যে ভোটের ফল তো এই রাজ্যে যা হয়েছে হয়েছে, তৃণমূল কংগ্রেস, কিন্তু আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরও আচ্ছা নিয়োগ দুর্নীতিটা এটা কি শূন্য হয়ে যায়? ফলে এটা থাকে। আপনি যদি বলেন যে খাদ্য দুর্নীতি, রেশনের দুর্নীতি, এটা কি হচ্ছে ভয়েড হয়ে যায়? হয় না। ফলে যে প্রশ্নগুলো মানুষকে বিদ্ধ করে, মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, যে ভাষ্যটা বামেরা তুলে ধরতে চায়, সেটাই কিন্তু আমি আপনাকে বলছি আগামী 2 বছর আপনি যদি 26 অবধি দেখেন, প্রতিষ্ঠান বিরোধিতার লড়াই, সেটা বামেদের পক্ষে আমি বলবো তুলনামূলকভাবে একটা নতুন জমি, যেখানে কেন্দ্রে বিজেপির সরকার এবং রাজ্যে তৃণমূলের সরকার, তাদের যে জনবিরোধী নীতি, যেটা তুলে সবার বিরুদ্ধে আক্রমণ করা যাবে, কিন্তু সংগঠনও মজবুত। হ্যাঁ, সংগঠন, কিন্তু এটা আপনি আশা করবেন না যে কি বলবো, ডায়মন্ড হারবার মডেলে যদি সংগঠন হয় বা সন্দেশখালী মডেলে যে সংগঠন তৃণমূল করে দেখিয়েছে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সম্ভব না। আমি তো আবারও বলবো, দেখুন সন্দেশখালী আমরা নির্বাচন জিততে পারিনি। একটু আগে আপনারা বলছিলেন পোলারাইজেশনের ভোট, সন্দেশখালীতে তার মানে কি কোনো ঘটনা ঘটেনি? এটা তো বলবেন না। চলো হাতরস আমরা জিতেছি, তাহলে হাতরসে যদি আমরা জিতে থাকি তাহলে আর হাতরস ব্যাপারটা তাহলে অন্যরা কেউ বলতে পারবে না ঘটেছিল। না না, ঘটেছিল বা না ছিল আপনি বলতে পারবেন না, এটা তো হতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে যেটা উনি এতক্ষণ বললেন সেটা ঠিক, যে এগুলো কখনো হারিয়ে যেতে পারে না, এগুলো মিথ্যে হয়ে যেতে পারে না। সঙ্গে সঙ্গে এটাও ঠিক
সিপিএম এই মুহূর্তে সংগঠনের দিকে নজর দিচ্ছে না। যদি সংগঠনে তারা নজর দিত তাহলে 23টার মধ্যে দুটো জামানত বাঁচত না। যে এক মিনিট শেষ করে নি, নতুন ব্রিগেড তারা পুরো জিরো। আসলে তারা যেটা নজর দিচ্ছে সেটা তারা সাকসেসফুল। আপনারা ভাবছেন ব্যর্থ, আসলে তারা সাকসেসফুল। তারা ভোট কেটে তৃণমূলকে এগিয়ে দেওয়ার যে কাজটার দায়িত্ব নিয়েছিল, যে এজেন্ডা এবারে নির্বাচন লড়েছিল, সেই নির্বাচনে তারা সঠিক। আচ্ছা দেবুদা কংগ্রেস আর সিপিএম কি তাহলে বিজেপি এম্পাওয়ারমেন্ট সেল খুলবে? না, আমি আপনাকে বলে দিই যে তাহলে খুলে কি করবে? সজল এই বন্ধ করে উত্তরটা দেবো। দিক যে 2016 সালের বিধানসভা নির্বাচনে 52খানা কেন্দ্রে বিজেপি ভোট কেটেছিল বলেই বামফ্রন্ট প্রার্থীরা হেরে গেছিল 500 থেকে 1000 ভোটের পরাজিত আমরা তো চিরকাল বাম বিরোধী, আমরা তো চিরকাল বাম বিরোধী। বামেরা তো চিরকাল আরে, বিজেপি বিরোধী। না, তৃণমূল সাপোর্টার আজকে। শিবাজিদা, একটা যেটা তুমি যেটা বললে সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য এবং তৃণমূলের পক্ষে চিন্তাজনক বিষয়। আমি মনে করি যে কলকাতা শহরের মধ্যে বেশ কিছু জায়গায় এতগুলো ওয়ার্ডে সেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে, এবং এই পিছিয়ে থাকাটা যেটা বলছি এটা দুটো তিনটে কারণ আছে। কলকাতা এবং অন্যান্য বিশেষ করে শহরের জায়গাগুলোয় সেখানে অনেকগুলি ইস্যু, যে ইস্যুগুলো সত্যি এক কথায় বাতিল করে দেওয়া যাবে না, এই চাকরি প্রার্থী হোক বা ইত্যাদি, তারা ওই সব অঞ্চলেরই অনেক বেশি দেন গ্রাম থেকে এসছে সেই জায়গা থেকে, সেখানে একটা বেশি একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের মধ্যেও সাংগঠনিকভাবে, এবার সংগঠনের দিকে আসছি, একটা নবীন ভার্সেস প্রবীণ তারও একটা জায়গা আছে যেখানে কোথাও একটা সন্তুলন, যেটা হিন্দিতে বলে, সেটার দরকার। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, কলকাতারও কিন্তু অন্য লিঙ্গুইস্টিক যে ডেমোগ্রাফি, সেটা কলকাতার পাল্টাচ্ছে বহু জায়গায়, ভবানীপুরে পাল্টাচ্ছে, সল্ট লেকে পাল্টাচ্ছে। সুমন ভট্টাচার্য, 1 নম্বর, যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে, এটা পুরোটা এখনো আসেনি কিন্তু যতটুকু এসে দেখা যাচ্ছে, যেখানে যেখানে অবাঙালি ভোটার আছে সেখানে তৃণমূল হেরেছে। 1, 2, আমি আপনাকে আই বেক টু ডিফার। না, আমি আপনাকে বলি, আমার অঞ্চলে পুরনো চৌরঙ্গিতে তো অবাঙালি ভোটার নেই। আমি আপনাকে বলছি না, এটা আপনি মিসগাইড করছেন যে অবাঙালিরা ভোট দিয়েছে। এটা আপনার পলিসি, আপনার পলিসি। আর 2 হচ্ছে, একমাত্র কোচবিহার বাদ দিলে উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত, আমি উত্তরবঙ্গের পয়েন্টটাতেই আসছি। উত্তরবঙ্গে এত চেষ্টার পরেও কিন্তু তৃণমূল একটা কোচবিহার ছাড়া অন্য কোনো সিট রিকভার করতে পারেনি। ফলে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলকে সিরিয়াসলি ভাবতে হবে যে সেখানে কংগ্রেসের সাথে সম্পর্ক কি দাঁড়াবে। এবার বাকিদের যদি আমি বক্তব্য শুনি তাহলে নয় হাসতে হবে, নাহলে কাঁদতে হবে। কেন? এই কারণে যে তার যদি কংগ্রেস যদি ক্ষমতায় না আসলে সংগঠন তৈরি না করতে পারে, তাহলে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের সাকসেস কি করে পেল? 30 বছর যেখানে কংগ্রেস ক্ষমতায় নেই। পশ্চিমবঙ্গ কংগ্রেসটা নয় রাহুল, আপনি যতক্ষণ বলছিলেন আমি বলিনি, আপনি যতক্ষণ বলছিলেন আমি বলিনি, নয় পশ্চিমবাংলা কংগ্রেসটা লিজে দিয়ে দেওয়া উচিত রাহুল গান্ধী, কাউকে দিয়ে দিলেন যে তারা চালাক। তেলেঙ্গানা মানে 42 বছর ক্ষমতায় না থাকলে অনেকে লাল বাতি জ্বলে যেত, আবার 30 বছর অনেক দলের লাল বাতি জ্বলে যেত। 40 বছর ইউপিতেও ক্ষমতায় নেই। সংগঠন কি করে তৈরি করতে হয় তার প্রসেস আছে। দ্বিতীয় কথা, বামেরা অদ্ভুত আজকে বলছে যে ক্ষমতায় না থাকলে, তাহলে 67-র আগে বামেরা সংগঠন তৈরি করলো কি করে? সংগঠনে যদি জিতে থাকে উত্তরপ্রদেশ, আমি একবার তাহলে আপনারা আগে বলেননি কেন যে উত্তরপ্রদেশে ভরাডুবি হবে? একবার তো সংগঠনে যদি জিতে থাকে সেটা তো কেউ জানতো না, ভোটের দিন বুঝেছি। তাহলে বিরাট কংগ্রেসের সংগঠনের উপরে ভোট পাওয়া নির্ভর করে না। একটা লাস্ট কথা, যেটা পার্থরা বলতে পারলেন না, যে বামপন্থীরা তো সংগঠনের উপর ভিত্তি করে, ভোটের জন্য বুথ ভিত্তিক সংগঠন, এটা কিন্তু কংগ্রেস বিজেপি ধারণা, বামদের ধারণা নয়। সুতরাং এটা কিন্তু বামপন্থীদের কাছে আসলে জবাব নেই। কেন একজন লোক বামপন্থীদের ভোট দেবে? যদি তৃণমূলের বিরোধিতা করতে হয় তাহলে আমি বিজেপিকে ভোট দেবো। বামপন্থীদের নীতিটা কি, কার বিরোধিতা করতে চাইছে? দেখুন, এটা বামপন্থীদের বুঝতে হবে যে অনেকদিন আগে সৈফুদ্দিন চৌধুরী এটা বলে দিয়েছে, এই বিজে মূল তত্ত্ব, দুজনের থেকেই সমান দূরত্ব। তাহলে দেখুন, আচ্ছা মেনে নিলাম যে পশ্চিমবঙ্গে না হয় তৃণমূল বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যায়, কেরালায় কেন খারাপ ফলাফল হলো? দেখুন, বামপন্থীদের বুঝতে হবে যে তারা কংগ্রেসের ক্রাচের উপর ভর করে গোটা চলছে। আমি আপনাকে একটা কথা না বললে হবে না, যে আমি গত 2-2.5 বছরে আপনি দেখান যে যদি সংগঠনের জোর না থাকে,
মীনাক্ষীরা যে পদযাত্রা করেছিল, যত লক্ষ লোক ছিল এবং ব্রিগেড লাস্ট, অত লক্ষ আমি বললাম যে কিন্তু- অত না পেয়েছে, কটা আর তার চেয়ে সিটে বেশি পেয়েছে, জমায়েত রাখতে কিন্তু- পারলেন? কিন্তু পার্থবাবু, সংগঠন নেই। আবারও বললাম, সংগঠন আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এবার আসছি আমি একটা তথ্য একটু বলবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা 10 সেকেন্ড দিন। 2014 সাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আর কে হান্ডা বিজেপির প্রার্থী পা ভেঙে ঘরে পড়েছিলেন, বিজেপির এজেন্ট নেই, বিজেপির পোস্টার নেই, পতাকা নেই, 2,75,000 ভোট পেয়েছেন। সুতরাং আগডুম বাগডুম গল্প, আমরা গ্রাসরুটের কর্মী, বুঝিয়ে দেবে এখানে বুথভিত্তিক সংগঠন। 2011 আগে কোথায় বুথভিত্তিক সংগঠন ছিল তৃণমূলের? ঠিক ঠিক বলে আছে, দিলে হয় নাকি? মেনে নে ভাই, খুব ভালো, মেনে নিচ্ছি। আমরা চলে আপনি পার্সেন্টেজ অফ ভোটটা দেখুন 1998-97 সাল থেকে কত আরে, percentage রেজাল্ট of হবে, ভোট আছে। আসছি। আর আপনারা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? সংগঠনের ব্যাপার নেই। আপনাদের কি বুঝছো না, আছে? আরে তৃণমূলের ঠিক ভোট আছে, আপনারা ঠিক আছে, সাইনবোর্ড ঠিক আছে, হয়ে এত কথা বলছেন ঠিক আছে। টিভিতে পেয়ে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কথা তো দেখলাম, কিন্তু নরেন্দ্র মোদী 2001 থেকে 2024 একক হাতে সংখ্যাগরিষ্ঠ সরকার চালানো নরেন্দ্র মোদী কি সামলাতে পারবেন? নীতিশ কুমার প্লাস হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং শিবসেনার সিন্ধে, এদেরকে, এটা সব থেকে বড় বিষয়। কি কি পয়েন্ট নরেন্দ্র মোদীকে সামলাতে হবে, কি কি বিষয় সামলাতে হবে? অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিমদের সংরক্ষণ, এক দেশ এক ভোট, জাত গণনা, অগ্নিবীর, জোট সঙ্গীদের রাজনৈতিক অতীত। খুব ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে দেখুন, মন্ত্রক নিয়ে তো আকচা আকচি টানাটানি এগুলো চলছেই, চলবেও। আমি ধরে নিলাম মন্ত্রক নিয়ে সমস্যা হয়তো সাময়িকভাবে মিটবে। কে স্পিকার পাবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে মন্ত্রী করা যাবে না, ভারী শিল্প কার কাছে, সড়ক পরিবহন কার কাছে, গ্রামোন্নয়ন কার কাছে, রেল কার কাছে, এই নিয়ে টানামানি চলছে। এগুলো হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে আগামী 2-3 দিনে বা আরো 10 দিনে। কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম, এগুলোর সমস্যার সমাধান কি হবে? সজল, অভিন্ন দেওয়ানি বিধি, না না না, এগুলো পলিটিক্যাল ব্যাপার, মুসলিমদের সংরক্ষণ, এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো আপনি কিভাবে মোকাবিলা করবেন? মাইক 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 পলিটিক্স হচ্ছে একটা সম্ভাবনার শিল্প, শিল্প। একদম। দেখুন, আপনি আপনার পয়েন্টটা বাদ দিয়ে আমি আপনাকে বলি, আপনি একটা পয়েন্ট করেছেন জোট সঙ্গীদের রাজনৈতিক অতীত। আমি আপনাকে এখানে জোট সঙ্গীদের রাজনৈতিক অতীতটা একটু পর্যালোচনা করাই। সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস বলেছিল 50,000 কর্মী খুনের রক্ত আছে। আবার সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে সিপিএম ওই অটল বিহারী বাজপেয়ীর হাতও ধরতে হয়েছিল। আবার সেই কংগ্রেস থেকে যখন টিএমসি বেরিয়ে গেল, সেই টিএমসি আবার হাত ধরে নিল 2011 সালে ক্ষমতায় আসতে গিয়ে কংগ্রেসের। অর্থাৎ এই রাজনৈতিক অতীত যেটা বলছেন, এই অতীত সবার আছে, টিকে থাকার লড়াইটা সবার আছে। আপনি ভাববেন না আজকে রাহুল গান্ধী প্রথম শটেই বলে দিল কেন যে আমরা সরকারে যাব না, বিরোধিতা যাব। কারণ তারাও জানে যে তাদের যারা যারা আছে, কোথাও সিপিএম, এইরকম সংগঠন যাদের নিয়ে যাদের জোট, তারাও জানে সরকার। আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, আমি পার্থদার কাছে জানতে চাইবো, পার্থদা, এই যে প্রথম হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, এটা কি অলরেডি নীতিশ কুমার বলে দিয়েছেন যে এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করা উচিত? কি অভিন্ন দেওয়ানি বিধি যে বিজেপি শাসিত উত্তরাখণ্ড একমাত্র চালু করেছে, আর কোথাও চালু হয়নি, সম্ভব আদৌ? না না, আমি তো বলছি যে বিজেপির সবচেয়ে বড় মুদ্রা দোষের মতো হয়ে গেছিল যে অভিন্ন এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন শিক্ষা ব্যবস্থা, অভিন্ন সিলেবাস। আমি বললাম যে এই যে ভিন্নতার মধ্যে ভারতবর্ষের যে ভিন্ন ভিন্ন প্রদেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যে বৈচিত্র্য আছে, সেগুলোকে ডিজলভ করার চেষ্টা করছিলেন। ফলে এই চেষ্টা তারা করেছিলেন অতীতে। এবার মানুষ ব্রেক দিয়েছে, এবার মানুষ ব্রেক নরেন্দ্র মোদী সেই জায়গায় নেই। বিজেপি তো মুসলিমদের সংরক্ষণ দেওয়ার বিরোধী, চন্দ্রবাবু নাইডু পক্ষে। কি হবে মুসলিমদের সংরক্ষণ? দেখুন, একটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের মধ্যে যারা মাইনরিটি, তাদেরকে সংরক্ষিত করা।
তো সেটাও বিচারাধীন আছে। আমি শুধু এইটুকু বলবো সেটা যে করতে গিয়ে এটা কি সম্ভব? আরে, অদ্ভুত বৈশাদা কথা কখনো দিয়ে- ইমাম হতে পারবে? আমি- না না, বৈশাদা কখনো ইমাম হতে পারবে? আরে, অদ্ভুত তাই কথা তো করেছিলেন আপনি উনি। তো কথা- না না, বৈশাদা এত ইমাম কিছু হয়ে গেল বলে ধরুন, তো এটা হারবে। কখনো হতে পারে? এত কিছু বলে তো আপনার দল না, না, জিততে পারলো আরে না ভাই তো। তো, সে জেতা আপনারা তো তো অনেক আমরাও চেষ্টা জিততে পারি। করলেন। আমি আরে সে তো আমি মমতা valid- বন্দ্যোপাধ্যায় যে জেতে। valid আমাদের- প্রশ্নটা আরে তুললাম। দাদা, সে তো মমতা আচ্ছা ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় বুঝলাম, আমি বুঝে জেতে। গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিতি তো কে জিতলো? আরে আপনারা হারলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কে হারলো? আমি বুঝে গেছি। শিবাজিদা, 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 আরে আপনি চিফ ইলেকশন এজেন্ট। অভিন্ন দেয়ানিবিধি, আপনি তিনটে বলুন। অভিন্ন দেয়ানিবিধি, মুসলিমদের সংরক্ষণ, এক দেশ এক ভোট সম্ভব? এক দেশ এক ভোট তো এমনিতেই সম্ভব নয়, যেভাবে Impossible. আমাদের নানা সময় ইম্পসিবল। এটা প্রথমে ওরাও বুঝবেন যে সম্ভব নয়, তাহলে সবাইকে রেজিগনেশন দিতে হবে একসঙ্গে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হতে পারে অভিন্ন দেয়ানি বিধি, এটা অনেক পুরনো মামলা সেই শাহবানু কেস থেকে, এবং আমরা দেখছি হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমরা জানি। কিন্তু যে জায়গাটা এলো, আরেকটা কি ইস্যু ছিল, মুসলিমদের সংরক্ষণ। মুসলিমদের সংরক্ষণ। এই যে এখানে বলছি, এটা কিন্তু স্টাচার কমিটি এবং রঙ্গনাথন কমিটির চন্দ্রবাবু নাইডু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এখানে বামফ্রন্টের ছিল, এবং এবারে তো চন্দ্রবাবু নাইডু বলে না বলেছে। দাদা, চন্দ্রবাবু ওটা নাইডু ওবিসি ওবিসি এ ওবিসি বি ধর্মের ভিত্তিতে দুভাবে ভাগ দেওয়া করে, হয়নি, কিন্তু না OBC ওবিসি ফর্মে এ দেওয়া ওবিসি বি হয়েছে। এইভাবে হ্যাঁ, করেছিল। চন্দ্রবাবু নাইডু আচ্ছা, পরিষ্কার OBC জানিয়ে দিয়েছে। এখন যেটা রয়েছে, চন্দ্রবাবু নাইডু আমি খালি একটাই তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে যে এই বা সজলও বলছিলেন যে এগুলো কি হয়, আগের অতীত বা ইত্যাদি। অতীত দেখতে হতো না, আগেও এখানে থাকতে পারে এমন অনেক নেতা, তারা কোন জায়গায় ছিল। হ্যাড বিজেপি গট কুড গেট দ্য অ্যাবসলিউট মেজরিটি, তাহলে এত কিছু থাকতো না। আজকে নির্ভর করতে হচ্ছে ডিফারেন্স শরিকদের কোথায়। উপর। এরা যদি একদম যেমন বামফ্রন্টে সিপিএম যা বলতো সেটাই রিট লার্জ করতো, বাকিদের না হলে একদম নাম্বার গেম। সুমন, অগ্নিবীর, জাত গণনা, অলরেডি নীতিশ কুমার কিন্তু বলতে শুরু করেছেন জাত গণনা হোক, অগ্নিবীর ফিরিয়ে নেওয়া হোক। তার কারণ সেনাবাহিনীতে চাকরি বিহার উত্তরপ্রদেশের যুবকদের কাছে একটা বড় ব্যাপার। কি হবে? আজকে যদি কেউ নরেন্দ্র মোদীর বক্তৃতাটা মন দিয়ে শোনে, উনি পবন কল্যাণকে অন্ধ্রের আঁধি মানে ঝড় বলেছেন। পবন কল্যাণ দুজন এমপি এনেছে, দুজন এমপিকে অন্ধ্রের ঝড় বলতে হচ্ছে, ঠিক আছে? 10 জন এমপি থাকলে তাকে টুইটার কিংবা আয়লাও বলতে পারেন, যা কিছু বলতে পারেন, ঠিক আছে? এবারে আপনি ফিগারের দিয়ে তো কথা হবে। ফিগার দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে চন্দ্রবাবু নাইডু শুধুমাত্র মন্ত্রিসভা নিয়ে থামবেন না, এরপর বলবেন সিবিআই এর কে ঠিক প্রধান হবে, আমার অন্ধ্রের ক্যাডার পাঠাও, ইডির কে প্রধান হবে, আমার ক্যাডার পাঠাও। ফলে ওনাকে তো জোট সরকার চালাতে হবে, এবং যে অবস্থায় আছে কোনোদিন 10 জন অ্যাবসেন্ট থাকলেই সেই বিল পাস করাতে জীবন বেরিয়ে যায় একদম। এবং সেই বিল যদি অর্থ বিল হয়, দাদা আমরাও আছি এখানে দাদা, আছো তো আরে বটেই। আছি, মহা মুশকিল। এটা কি আছো তো এবার বটেই, এবার সংখ্যা ইস্যু তত্ত্বে কথা বলছি। মানে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে কি এখানে টাইম স্লট ভাগ করা হয় নাকি লোকসভার মতন? আচ্ছা সংখ্যা কি? তত্ত্ব- সংখ্যা তত্ত্ব- তার মানে এই কি কথাবার্তা, এই দেখুন তার মানে আপনার কি স্টুডিও অবস্থা এই হবে? অবস্থা। হ্যাঁ বলো। কি আমি অবস্থা যেটা হবে এই বলছি, সরকারটা? বিশ্বদা, এখানে এতগুলো মানুষ যা যা বললেন, যে সমস্যার কথা আপনারা তুললেন, আমরা আলোচনা করছি, ভয়ঙ্কর সমস্যায় সরকার চলা, মানে হ্যাপি বার্থডে পালন হবে কিনা সন্দেহ। এটা আমরা বুঝি, নরেন্দ্র মোদী বোঝেন এরকম তো নয়। নরেন্দ্র মোদী ঘাস কাটে না। কারণ ওনার শখ হয়েছে কখনো কখনো নেতাজি সাজেন, কখনো রবীন্দ্রনাথ সাজেন। এখন ওনার একটাই শখ, যেন তেন প্রকারে নেহেরু সাজতে হবে। সাজার জন্য উনি যাকে আয়লা বলছেন, কাউকে ঝড় বলছেন, কাউকে সাউকলেন বলছেন, না, না, আমি এর বাইরে একটা কিচ্ছু কথা নয়। বলি। ছোট করে প্রথম কথা হচ্ছে বিজেপি তার নিজস্ব ইশতেহার প্রকাশ করেছিল, নিজস্ব মতন করে তার সেই ইশতেহার সব এক মিনিট, সেটা তো রাখতে পারবে না। এক মিনিট দাদা, একটু বলতে দিন। 67 বার মোদির গ্যারান্টি। আমি বলছি যে ঘটনা হচ্ছে যে আজকে নিশ্চয়ই জোট করলে জোটের ধর্ম আলাদা, তাতে যদি কোথাও এক স্টেপ ব্যাক করতে হয় তাতে গাইড চালাবো। সিএ আমরা কখনো পিছিয়েছি, মোদির পক্ষে জোট এনআরসিতে সরকার আমরা চালানো কখনো সম্ভব না। পিছিয়েছি, আবার এটা কখনো ছাড় এগিয়েছি। করে দেবে। তো এটা কোন সজলের জায়গায় কথার- পিছবে। সজলের কথার তাতে একদম একটা ঠিক। কি আছে? সজলের কথার একদম ঠিক। সজলের কথার নির্যাস ধরে আমি বলতে পারি, জোট করলে জোট ধর্ম পালন করতে হবে, যখন যেমন তখন তেমন করতে হবে, এবং এভাবেই জোট সরকার চালাতে হবে। এখন এটাই দেখার 2024-এ নরেন্দ্র মোদী 1999 সাল সরকার অটল বিহারী বাজপেয়ী চালিয়েছিলেন, সেই সরকার চালাতে পারেন কি মাঝপথে সরকার ভেঙে যায়? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। ভালো থাকবেন।